নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল সতর্ক, ইউপি স্পেশাল। আজ আমরা বারাণসীতে আছি। অনেক সময় আমরা ভয়ের মুখোমুখি হই না, মন থেকে বের করে ফেলার বদলে আমরা নিজেদের চোখ বুজে নিই, আর ভয় আমাদের উপর আরো চেপে বসে। হাবিব, নাজিব, ওদিকে যাস না, এদিকেই খেল। আরে বললাম না, তোরা কথা শুনিস না কেন? আমরা ওদিকে যেতে পারবো না। কেউ আমাদের দেখে ফেলা না, অনেক সমস্যা হয়ে যাবে। আয় এদিকে এসে খেলা কর। রেহান ভাইজান, রাতে রান্না করার জন্য কিছুই নেই। শেহনাজ, আটা আলু তো বেঁচে ছিল। কোথায় ভাইজান? যা বেঁচে ছিল আমি বানিয়ে দিয়েছি, আর কিচ্ছু বেঁচে নেই। আমাকে কিছু একটা করতে হবে। দেখি কেউ আমাকে কোনো কাজ টাজ দিতে পারে কিনা। তুই এখানে কি করছিস? বলেছিলাম না তোকে এদিকে না আসতে? আমাকে একটা কাজ পাইয়ে দাও না বড় আব্বু। তোকে কাজ দেব? আরে যদি তোকে কেউ এখানে দেখে ফেলে তো আমার ধান্দা বন্ধ হয়ে যাবে। যা এখান থেকে, যা। আমার কাছে খাওয়ার মতো একটা দানা পর্যন্ত নেই। 4 দিন ধরে শেহনাজ, হাবিব, নাজিব পেট ভরে খেতে পারেনি। ঠিক আছে, আমি তোদের বড় আম্মিকে বলে দেবো, ও গিয়ে খাবার দিয়ে আসবে তোদের। এখন যা এখান থেকে, যা না এখান থেকে। শোন ইমরান, কেউ যেন জানতে না পারে ও এখানে এসেছিল। এই নে, এতে রুটি আর তরকারি আছে, রাখ। আর দ্বিতীয়বার দোকানের কাছে যেন না দেখি। চারটে বাচ্চা কবরস্থানে তাদের মা বাবার কবরের কাছে থাকছিল। তাদের বাড়ি পাশেই ছিল, কিন্তু ওরা নিজেদের বাড়িতে গিয়ে থাকার অনুমতিটুকু পাচ্ছিল না। না কেউ তাদের সঙ্গে কথা বলতে রাজি হচ্ছিল, না কেউ তাদের কাজ দিচ্ছিল। তাদের জীবন শুধু মানুষের দয়া আর করুণার উপর ছিল। মনে হচ্ছিল যেন ওদের গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে।
কিন্তু কেন? আশফাক, এটা ভোটিং রেজিস্টার নয়, আরেকটা নিয়ে এসো, জনগণনার কাজ এটা। হ্যাঁ দাও। আরে আবেদার ঘরে ছেলে হয়েছে, কিন্তু সেই সার্টিফিকেটটা তো এখানে দেয়নি। যাব বাবা, উনি যদি না দেন তাতে আমাদের কি করার আছে? কিন্তু জনগণনার জন্য তো দিতেই হবে। আমরা দীপ্তি ম্যাডামকে জানাচ্ছি, এখন দেখা যাক উনি কি করেন। সার্টিফিকেট ছাড়া নেবেন নাকি না নেবেন? আসুন আসুন। নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার। নমস্কার আপনারা কেমন আছেন? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি দীপ্তি ম্যাডাম। ম্যাডাম, এমনি তো আপনি জনগণনার কাজে এসেছেন, কিছু আরও কাজ আছে। একবার দেখে আপনি অফিসারদের সঙ্গে কথা বলে নিন, তাহলে সবার একটু উপকারও হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আগে এই কাজটা করে নি, তারপর। ঠিক আচ্ছা। আছে? এদিকে আসুন, বসুন। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। গতবারের থেকে এবারে কিছু 12টা নাম যোগ হয়েছে আর 14টা নাম বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ মানে এই দুনিয়ায় আসা আর তাকে ছেড়ে যাওয়া, এসব কি আর মানুষের হাতে আছে? দীপ্তি ম্যাডাম, হ্যাঁ বলুন সুদেশবাবু। কি হলো বলুন, কি হয়েছে? দীপ্তি ম্যাডাম, যেই 14 জনের নাম কাটা হয়েছে তাদের মধ্যে 4 জন মরেনি, ওদের নাম জোর করে কাটা হয়েছে। দেখো কাণ্ড, এর পেটে দেখছি তো কোনো কথাই থাকে না। নিজের গ্রামের কথা বাইরে বলার কি আছে? হ্যাঁ, বাইরের লোকও তো জানুক এই গ্রামের সিদ্ধান্ত কি। কিসের সিদ্ধান্ত? আগে ওই 14 জনের মধ্যে 4 জন এখনো এই গ্রামে থাকে। তাহলে ওই 4 জনের নাম এতে কেন তোলা নেই? কিন্তু এমনটা কেন করা হয়েছে? আমরা কি করব বলুন? পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে। শুধু পঞ্চায়েতই নয়, আত্মীয়রাও এই সিদ্ধান্তে সায় দিয়েছিল। আচ্ছা শোনো, হ্যাঁ তুমি গিয়ে কাশিমদাকে বলো সুদেশ গ্রামের কথা বাইরের লোকের সামনে ঠিক বলেছে। আছে। আরে ও ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওদের থেকে দূরেই থাকুন। কেন? এই বাচ্চাদের তো বাড়ি আছে, তাহলে এরা এখানে কেন রয়েছে? আর এদের বাড়ি তালাবন্ধ কেন? আরে ম্যাডাম, কেন ঝামেলায় জড়াচ্ছেন? এটা গ্রামের ব্যাপার, আর আপনার আমাদের ব্যাপারে জড়ানোর দরকার নেই। এ হলো কাশিম, ওদের কাকা। আর এই জীবিত বাচ্চাদের ওদের ঘর থেকে বার করে কবরস্থানে রাখার সিদ্ধান্তই ওরও সায় ছিল। আরে কি হয়েছে বলবেন তো? আপনারা আমাকে কিছু বলছেন না কেন? এই বাচ্চারা এমন কি করেছে যার কারণে ওদের এই শাস্তি দেওয়া হলো? আরে ছানাপোনাগুলো নিজেরা তো মরবেই, আমাদেরও সঙ্গে নিয়ে যাবে। মানে? ম্যাডাম, ওদের এইডস আছে,
ওই যে HIV হয় না? এইডস? কিন্তু আপনারা জানলেন কি করে? ও ম্যাডাম, আল্লাহর নামে আপনি এসবের থেকে দূরে থাকুন। জনগণনার জন্য এসেছেন তো, আপনার ইচ্ছে হলে জ্যান্ত লোকদের মধ্যে ওদের নাম ধরে নিন, কিন্তু আমাদের জন্য ওরা মরে গেছে ব্যাস। আর এই নিয়ে কথা বাড়িয়ে কোনো ফায়দা নেই। আরে আমাদের তো আমাদের মতো থাকতে দিন ব্যাস। এই সুদেশ বাবু এত লাফাচ্ছে কেন? আরে যেমন করেই হোক, যা করেই হোক, আমরাই তো বাচ্চাদের দেখছি। আরে পাগলা হয়ে গেছে সুদেশ, আর সঙ্গে মজারেরও মাথাটা খেয়েছে। একদিকে নেই কি করো, অন্যদিকে জুতোও খাও। ওদের তো দেখছি, এটা কি যথেষ্ট নয়? যেন মনে হচ্ছে আমরাই যথেষ্ট পাপ করেছি। জানিস, তোর বিশ্বাস হবে না, কিন্তু সব থেকে বড় বোকামির ব্যাপারটা হচ্ছে এইটাই, আজ অবধি বাচ্চাগুলোর কোনো মেডিকেল টেস্ট করানোই হয়নি। ব্যাস এটাই বিশ্বাস করে নিল যে ওদের এইডস হয়েছে। হোয়াট? কিন্তু টেস্ট না করে ওরা এরকম কথা কি করে বলতে পারেন? ভগবান জানে। যাই হোক, ওরা বাচ্চাগুলোকে কবরস্থানে কি করে রাখতে পারেন? আচ্ছা, তুই তো নিউজ পেপারে তো ওদেরকে নিয়ে একটা আর্টিকেলও লিখতে পারিস। দেখ না তোর এডিটরের সঙ্গে কথা বলে, হতে পারে উনি কোনো ইন্টারেস্ট পেলেন। দেখ, এটা যদি হয় তাহলে আমার খুব উপকার হবে। আমি অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এই খবরটাকে তুলতে পারবো। ওই বাচ্চাদের জন্য আমাদের কিছু একটা করতেই হবে। হতে পারে এটা করেই কোনো রাস্তা বেরিয়ে এলো। হ্যাঁ ম্যাম, মনে হয় আমি এটা করতে পারবো, কিন্তু আগে আমি গিয়ে ওই বাচ্চাগুলোর সঙ্গে দেখা করার চেষ্টা করব, যাতে এই ব্যাপারটা নিয়ে একটু ভালো করে জানতে পারি। দ্যাটস এ গুড আইডিয়া। ভালোই হলো, গ্রামের কেউ তো আমাকে এই কথাটা জানালো, না হলে তো আমি আমার কাজ করে চলে আসতাম আর কিছুই জানতে পারতাম না। জানিস, সব থেকে দুঃখ লাগে কোথায়? গ্রামের উন্নতির জন্য কত প্ল্যান করা হয়, কিন্তু আজও এমন অনেক গ্রাম আছে যাদের কাছে এইসব প্ল্যানের কোনো রকম গুরুত্ব নেই। কেননা বিকাশের কোনো যোজনা ওদের কাছে পৌঁছই না। যা ভাবার, যা বলার, ওরা শুধু পঞ্চায়েতের উপর নির্ভর করেই চলে। আমি আমার এডিটরের সঙ্গে কথা বলে দেখছি, যদি উনি এই স্টোরিটা নিয়ে ইন্টারেস্টেড হন। রেহান শেখ? হ্যাঁ, আমি হলাম আশিস, দীপ্তিগুপ্তের ছেলে। ওই কাল যিনি এখানে এসেছিলেন, আমি রিপোর্টার, খবরের কাগজে লিখি। আমি এখানে এটা জানতে এসেছি যে গ্রামবাসীরা কি করে বলতে পারে যে তোমাদের এইডস হয়েছে, আর ওরা তোমাদের এখানে থাকতে বাধ্য করলো কেন? দেখো, আমি হয়তো তোমাদের কোনো সাহায্য করতে পারি, তাহলে তোমরা কি আমাকে বলবে যে তোমাদের সাথে কি হয়েছিল? হ্যাঁ, এবার বল। ওই খবরটা আমার আব্বু মারহুম মানসুর শেখের। আব্বু ট্রাক চালাতেন, খুব ঘুরে ফিরে বেড়াতেন বিভিন্ন শহরে, যেখানে ওনাকে ওনার কাজ নিয়ে যেত। আমাদের আম্মি এই গ্রামে একটা মুদিখানার দোকান চালাতেন।
আমি আর শাহনাজ গ্রামের স্কুলেই পড়াশোনা করতাম। এখানে পাশেই আমাদের বাড়িও ছিল। ও হলো হাবিব আরে নাজিব। এরা দুজনও স্কুলে যেত। 2 বছর আগে একদিন আব্বা যখন বাড়িতে এলেন তখন ওনাকে খুব অসুস্থ দেখাচ্ছিল। ওনার অবস্থা খুব খারাপ ছিল। আরে এই মনসুর, কি হয়েছেটা কি তোর? দাদা আপনি জিজ্ঞেস করুন, আমাকে তো কিছু বলছে না। কিছু বুঝতে পারছি না দাদা। 6 মাস হয়ে গেল ওই শহরে না জানি কত টেস্ট করিয়ে ফেলেছি। এখানে খাটিয়ায় শুয়ে থাকলে ঠিক হয়ে যাবি। এ শোনো, ওকে জেলা হাসপাতালে নিয়ে যাও। ঠিক আছে দাদা। এই রিপোর্টগুলো সবই তোমার? তাহলে তুমি কি করে বলছো যে তুমি কিছুই জানো না? ডাক্তারবাবু নিশ্চয়ই ওষুধ লিখে দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছে, ও আমাকে বলেছে, আর আমি ওকে ঠিক সময়ে ওষুধ দিয়ে থাকি। দেখুন, ওর এইডস হয়েছে আর ওর অবস্থা খুবই খারাপ। কি করতে যেতিস তুই শহরে? তুই কি খারাপ পাড়ায় যেতিস? আরে এই যে তুমি জানতে না যে এই হতভাগাত শহরে গিয়ে তোমার পেছনে কি করছে? তুমিও তো শহরে ছিলে ওর সঙ্গে কিছুদিনের জন্য। দাদা আমি কি করে জানবো? আমি তো তাই জানবো যেটা ও আমাকে বলবে। তা তুইও তো ওর খেয়াল রাখতে পারতিস, একবার জিজ্ঞেস করেছিস কি হয়েছে ওর? যদি গায়ের লোক জানতে পারে তো আমাদের উপর থুতু ফেলবে, আমাদের পুরো বংশের উপর। أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا কিছুদিনের মধ্যে আপু আমাদের ছেড়ে চলে গেলেন, আর এই যন্ত্রণা সেদিন থেকেই শুরু হয়ে গেল। গ্রামের লোকেরা আমাদের দোকান থেকে জিনিসপত্র কেনা বন্ধ করে দিল। আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। দেখো, এখন তোমাদের দোকান থেকে কেউ কিচ্ছু কিনবে না। দাদা আমার তো মাথায় কাজ করছে না। এখন আমরা কি করব? কি করে বাচ্চাদের পেট চালাবো? আপনি কিছু করুন। আমি করেছি, সেই জন্যই তো তোমরা গ্রামে রয়েছো, নয়তো সবাই তোমাদের গ্রামের বাইরে বার করে দিতে চাইছিল। আমার কথা শোনো, গায়ের বাইরে গিয়ে ধান্দার চেষ্টা করো। মনসুরের এই ব্যাপারটা জানা উচিত ছিল। তুমি তো জানো রাবি আর ওর স্বামীর সঙ্গে কি হয়েছিল। এই রাবিয়াটা কে? আর ওর স্বামীর সাথে কি হয়েছিল? ওনারাও এই গ্রামেই থাকতেন। ওনার স্বামীরও এই একই রোগ হয়েছিল, HIV নামের। ওনারাও খুব কষ্ট পেয়েছিলেন, তারপর গ্রাম ছেড়েই চলে যান। কেউ জানে না ওনারা সবাই কোথায় গেছেন, কি হয়েছে। মনসুর একজন ট্রাক ড্রাইভার ছিল। সে তো চলে গেল, কিন্তু তার পিছনে তার পরিবারকে রেখে গেল, যাদের কাছে না ছিল টাকা আর না ছিল কোনো আশ্রয়, আর না তাদের কাছে কোনো উপায় ছিল যে নিজেদের গ্রাম ছেড়ে অন্য কোথাও গিয়ে বাড়ি বানাতে পারে। আমরা হাইওয়ের পাশে খাওয়া দাওয়ার একটা ছোট্ট দোকান দিয়েছিলাম। যতক্ষণ আমরা স্কুল থেকে না ফিরতাম আম্মি একাই দোকানটা চালাতেন। স্কুল থেকে ফেরার পরে আমি আর শাহনাজ দুজনে মিলে দোকানটা চালাতাম।
খুব অসুস্থ হয়ে পড়লেন। সারাদিন দরদর করে ঘাম বেরোতো। নাদিরা, তোমার স্বামীর যা রোগ ছিল তোমারও তাই হয়েছে। তোমারও এইডস হয়েছে। এইবার কবর দেওয়ার সময় কেউ এগিয়ে এলো না। আমার মাধ্যমিক পরীক্ষার 4 দিন পরেই আম্মি মারা গেলেন। আমি আম্মিকে বলেছিলাম যদি আমি পাশ করি তাহলে আমি শহরে গিয়ে কোনো চাকরি করব, আর সবকিছু তখন ঠিক হয়ে যেত। আমরা আব্বা হারানোর শোক কাটিয়ে উঠতে পারিনি। তার মধ্যেই আমাদের আম্মিও মারা গেলেন। কি করব সেটা যখন ভাবছি, কি করা উচিত, কিভাবে এদের সবাইকে সামলাবো, কিন্তু সমাজের চিন্তা তো আরো অনেক বেশি ছিল। তারা কেউ তো আমাদের ছায়াও মারাতে চাইছিলেন না। দেখো ভাই, মনসুর আর নাদিরার দুজনেরই একই রোগ ছিল। এর থেকে পরিষ্কার বাচ্চাদের মধ্যেও এই একই রোগ আছে। একদম ঠিক কথা বলেছে। নিশ্চয়ই কোনো নোংরা কাজ করেছে, সেই জন্যই তো আজ এই দিন দেখতে হচ্ছে। দেখো, আমি বলি কি, কোথাও এই রোগটা না ধীরে ধীরে আমাদেরকে গ্রাস করে। দেখুন, এই কথাটা সম্পূর্ণ ভুল। মানসুর হয়তো কোনো ভুল কাজ করেছে, তাই ওর এই অসুখ হয়েছে। আর নাদিরাও হয়তো এটা জানতোও না, তাই ওরও এই অসুখ হয়েছে। কিন্তু এই বাচ্চাগুলোর এটা কি করে হবে? হ্যাঁ, আমি যতদূর শুনেছি এই রোগটা ছোঁয়াছুঁয়ির কারণে হয় না। দেখো দাদা, তোমার এই কথার উপর ভিত্তি করে আমরা আমাদের জীবনটাকে বিপদের মধ্যে ফেলতে পারবো না। এ কাসিম ভাই, তুমি কেন চুপ করে বসে আছো? মনসুর তো তোমার ছোট ভাই ছিল না? ভাই, আমি বললে কি বলবো? আমিও তো এই গ্রামেরই। আমারও বিবি বাচ্চা আছে, ওদেরও প্রাণের ভয় আছে আমার। তাহলে কি আপনি রাখবেন এই বাচ্চাগুলোকে নিজের ঘরে? মানে? আরে, এটা কিরম কথা হলো? মানছি আমাদের আত্মীয়, তার মানে তো এই নয় যে জেনে শুনে বিপদ ডেকে আনি। দেখো দেখো, আমার তো ভাই পঞ্চায়েতের ফয়সালার উপর বিশ্বাস আছে। এটা শুধু আমার জন্য নয়, পুরো গায়ের জন্যই আপদ। আরে মনসুরের ব্যাপারে যখন আমরা জানতে পারলাম তখনই ওদের গ্রামের বাইরে বার করে দেওয়া উচিত ছিল। দেখুন, এটাও ভুল হতো। গতবার রাবিয়া আর ওর স্বামীর সাথেও আমরা এটাই করেছিলাম। সুদেশদা, তুমি এই নিয়ে যাই বলো না কেন, এই কথাটা আমরা কোনোদিন মানবো না যে একজনের জন্য সবাইকে ভুগতে হবে। আরে ভাই, এটা তো অন্যায়। আরে এখানে কেউ অন্যায় করছে না, এই সিদ্ধান্ত সকলে মিলে নেওয়া হয়েছে। তোমরা দুজন না বললে তো হবে না। আরে আমাদের তো মনে হয় ওদের গ্রামের মধ্যেই রাখা ঠিক হবে না। আরে আমাদের কথা রাখো, ওদের কাকারও তো একই মত, বাড়িতে রাখলে রোগ এদেরও ধরবে। একদম। আরে ওরা বাচ্চা মানুষ, ওদেরকে এইভাবে গ্রাম থেকে তুলে কিভাবে বার করতে পারি? দেখো ভাই, এখন আমরা আর ওদের গ্রামে রাখতে পারি না। হ্যাঁ, যদি আপনারা রাজি থাকেন তাহলে কবরস্থানে রাখতে পারি। সেটা কি করে হতে পারে? ওটা তো গ্রামের কবরস্থান। আমরা সবাই আমাদের প্রিয়জনদের জন্য দোয়া করতে যাই ওখানে। তাহলে অন্য কোনো জায়গা ঠিক করে দাও। ওদেরই বাবা মায়ের কবরস্থানের পাশে, সেখানে ওরা থাকবে, তাতে কারোর কোনো ক্ষতি হবে না। আপনারা এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? দেখো, তোমার যা ভাবার ভাবতে পারো। আমরা যদি এটা না করি তাহলে পুরো গ্রাম ছাড়খাড় হয়ে যাবে, আর আমরা কেউ বেঁচে থাকবো না। আরে আমার হিসেবে এই ফয়সালা একদম ঠিক আছে। দেখো ভাই, এতটাও নির্দয় নই আমরা। আরে বাচ্চাগুলোর খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু না কিছু করে দেওয়া যাবে। দেখো, তোমাদের এই ব্যাপারে চিন্তা করতে হবে না। ওরা আমার রক্ত, আমার ভাইয়ের বাচ্চা, ওদের খাওয়া দাওয়ার দায়িত্ব আমার। বেশ, তাহলে ঠিক হলো, আজ থেকে এই বাচ্চাগুলো নিজের আম্মি আব্বুর কবরস্থানের পাশেই থাকবে।
বড় আব্বু এসে বললেন তোদের সবাইকে এখন বাড়ি ছেড়ে দিয়ে কবরস্থানে থাকতে হবে। তখন থেকে এখানেই আছি। দাদা, তুমি কি আমাদের সাহায্য করতে পারবে? তুমি কি আমাকে কোনো কাজ পাইয়ে দিতে পারবে? আমার ভাই বোনেরা খুব ছোট ছোট। আমি 2 টাকা রোজগার করে ওদের আর আমার পেট চালাতে পারবো। রেহান, আমার পক্ষে যা সম্ভব আমি তাই করব, কিন্তু কি আর কতটা সেটা জানি না, কিন্তু আমি পুরো চেষ্টা করব। এই ধর ভাইজান, আমাদেরও কি এই রোগ আছে? জানি না, কিন্তু আমি পড়াশোনা করেছি। তার মানে এই নয় যে আমাদেরও এই রোগ আছে। ভাইজান, হ্যাঁ, পানি শেষ হয়ে গেছে। আমি আনছি। আরে আমি জানতে চাইছি ওদের পরীক্ষা করে হবেটা কি। ওদের আব্বুর অসুখ ছিল, আম্মির অসুখ ছিল, এটা তো স্বাভাবিক যে ওদেরও অসুখটা হবে। সেই লজিক অনুযায়ী আপনার আর আপনার পরিবারের সবারই এই রোগ হওয়ার কথা। হ্যাঁ ভাই, আপনার কাছে অন্য কোনো কাজ কাম নেই নাকি? কেন নিজে সময় নষ্ট করছেন? এটা বলবেন না যে আমি ওদের দেখি না। ওরা আমার ভাইয়ের বাচ্চা, কিন্তু ওদের জন্য আমার বাচ্চাদের তো আর কুরবানি দিতে পারি না। আর ওদের গ্রাম থেকে বার করে দেবার ফয়সালা শুধু আমার ছিল না, পুরো গ্রামের ফয়সালা ছিল। আরে বাচ্চাগুলো কোথায় দূরে, আমার চোখের সামনে তো। আর আমার বেগম রোজ গিয়ে সময় মতো খাবার দিয়ে আসে। ওই বাচ্চাগুলো কোনো মতে বেঁচে আছে। আরে কে বলেছিল ওদের আব্বুকে বাজারে গিয়ে শুতে? হ্যাঁ, আর ওদের আম্মি, তার তো হতভাগার জন্য চিন্তাই ছিল না কোথায় যাচ্ছে, কি করছে। কিন্তু এসবে ওই বাচ্চাগুলোর কি দোষ? দেখো ভাই, আপনারা খবরের লোক, গরম গরম খবর খুঁজে ছাপেন, লোক মজা করে সেগুলো পড়ে, 2-3 দিন আহা উহু করে, তারপর জেকে সেই। আরে যাও ভাই এখান থেকে, আমার জীবনের খবর দিতে হবে না, যাও। আরে তুই হাঁ করে কি দেখছিস? গোশ কাট, পাঠাতে হবে। 1 মিনিট। গ্রামবাসীরা মিলে ওই বাচ্চাগুলোর জন্য একটা খুবই অমানবিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এর জন্য ওই সমস্ত গ্রামবাসীদের শাস্তি দেওয়ার থেকে বেশি দরকারি হলো ওই বাচ্চাগুলোকে ওখান থেকে বের করে পুনর্বাসিত করা। ওদের চিকিৎসার দরকার আছে, দরকার একটা সুন্দর জীবনের। গ্রামবাসীরা যা করেছে সেটা তাদের অজ্ঞতার নিদর্শন। সমস্ত গ্রামবাসীকে এই রোগটা সম্পর্কে অবহিত করা অত্যন্ত প্রয়োজনীয়, যাতে ভবিষ্যতে ওরা কোনো রোগাক্রান্তকে বা তাদের পরিবারকে দোষী মনে করে তাদের গ্রাম থেকে বের না করে দেয়, বরং তাদের অন্তরের ভয় এবং অজ্ঞতাকে বাইরে বের করে দিতে পারে। আশিসের আর্টিকেল খুব শীঘ্রই সবার নজরে পড়ে গেল। নিউজটা অনেক দূর পর্যন্ত ছড়ালো, লোকাল মিডিয়া থেকে ন্যাশনাল মিডিয়া পর্যন্ত। এটা এখন শুধু আর একটা ছোট গ্রামের ঘটনা নয়, বরং পুরো দেশের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।
বাচ্চাগুলোর বাবা মা এইডসের জন্য মারা গেছে, আর কোনো মেডিকেল পরীক্ষা ছাড়াই পুরো গ্রাম এটাই বিশ্বাস করে যে এই বাচ্চাগুলোরও এইডস হয়েছে। 6 মাস ধরে এই বাচ্চাগুলো কবরস্থানে রয়েছে। এদের এখানে ঘোরাফেরা করার স্বাধীনতাটুকু কেড়ে নেওয়া হয়েছে। এদের চলাফেরা মা বাবার কবরস্থান পর্যন্তই। আমরা আশা করছি যে এই নিউজ দেখার পর আমাদের প্রশাসনের চোখ খুলে যাবে। এই মুহূর্তে আমরা যে ব্রেকিং নিউজটা পেয়েছি সেটা আমরা আমাদের ভিউয়ার্সদেরও জানাতে চাই যে আমাদের এই রিপোর্টটা হায়ার অথরিটিজও বসে দেখছে, আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেল থেকেও এই বিষয়ে ইনভেস্টিগেশন করার আদেশ দিয়েছে। আমরা আপনাদের জানাতে চাই যে আমাদের এই রিপোর্টটা প্রশাসনকেও এই বিষয়ের উপর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। বন্ধুরা, দর্শকরা, আপনাদের রায় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এর জন্য আমরা চাই যে আপনারা আমাদেরকে টুইট করুন, লিখুন #CondemnChildren এর ওপর। ততক্ষণ ক্যামেরাম্যান হিমাংশুর সঙ্গে আমি শিবম সিং, নেশন নিউজ। হ্যাঁ স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আরে কাশিম ভাই, কাশিম ভাই, কি হয়েছে? চারিদিকে তো একেবারে হইচই পড়ে গেছে। আরে কি হলোটা কি? আরে সব টিভি চ্যানেলে তোমার ভাইপো ভাইজির খবর দেখাচ্ছে। জেলা কার্যালয় থেকে ফোন এসেছিল, ওরা আজকেই এখানে আসছে। বাচ্চাগুলোকে এখান থেকে নিয়ে যাবে ডাক্তারকে দেখানোর জন্য। আরে তোমাদের মাথা খারাপ হয়েছিল যে জনগণনার কাজে সুদেশকে সামিল করেছিলে? এই পুরো মাথা ব্যথার কারণ ওখান থেকেই শুরু। মা, তুমি জানো ওই আর্টিকেলটা তো দারুণ ছাড়া ফেলে দিয়েছে। আচ্ছা, এ তো খুব ভালো কথা। তাহলে এবার ওই বাচ্চাদের জন্য কিছু করা হবে? হ্যাঁ, আপাতত তো ওদের মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে। আর হায়ার অথরিটি ডিস্ট্রিক্ট অথরিটিকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছে যাতে ওরা এই ব্যাপারটা খেয়াল রাখে যে বাচ্চাগুলো যাতে আর কোনো সমস্যা না হয়, আর যাতে ওদের রিহ্যাবিলিটেটও করা যায়। যাক, ভালোই হলো। এসব করে ওদের কিছু তো লাভ হলো। হ্যাঁ মা, আমি তো কখনো ভাবিনি যে এরকম একটা ছোট্ট আর্টিকেল ন্যাশনাল হেডলাইন হয়ে যাবে। বেশ ভালো। আমি এদের সবার টেস্ট রিপোর্ট দেখেছি। এই বাচ্চারা সব ঠিক আছে, এদের কোনো অসুখ নেই। থ্যাংক ইউ ডক্টর। সবার আগে তো আমি সকলের পক্ষ থেকে তোমাদের কাছে ক্ষমা চাইছি। তোমাদের সাথে যা হয়েছে সেটা সত্যিই অন্যায় ছিল, কিন্তু এবার থেকে তোমাদের সাথে আর কোনো অন্যায় হবে না। এই বাচ্চারা HIV পজিটিভ নয়, এদের এইডস হয়নি। এই বাচ্চাদেরকে অসুস্থ ভেবে আপনারা যে ধরনের জীবনের দিকে এদেরকে ঠেলে দিয়েছিলেন সেটা কিন্তু অন্যায় ছিল। এই বাচ্চাদের উপর যে অত্যাচার হয়েছে সেটা দেখে এবং এটা জানার পর যে এই বাচ্চাদের এখানে খেয়াল রাখার মতো কেউ নেই, সরকার ভরণ পোষণের কথা ঘোষণা করেছে। দেখুন, আপনাদের যা করার সেটাই করুন, কিন্তু বারবার বলবেন না যে ওদের দেখার কেউ ছিল না। আরে ওরা আমার ভাইয়ের বাচ্চা, আর আল্লাহ জানে আমি যেটা করেছি সেটা মজবুরিতে করেছি। ওদের সব প্রয়োজনের খেয়াল রেখেছি, ওদের সব চাওয়া পাওয়া মিটিয়েছি, খাবার কাপড় সব। তো ঠিক আছে, আপনি আমাকে বলুন, খেতে দেওয়া, শরীর ঢাকতে জামা কাপড় দেওয়াটাই কি যথেষ্ট? এই বাচ্চারা এখানে নিজেদের বাড়িতে থাকতে চায়, আর 4-5 জনের মতো সাধারণ জীবন কাটাতে চায়। এদের কি সেই অধিকার নেই? আমি আপনাদের শুধু এই কথাটাই বলতে এসেছি যে আপনারা আর এই বাচ্চাদের বিরক্ত করতে পারবেন না। আশা রাখি আপনারা এটা বুঝতে পেরেছেন যে আপনারা অন্যায় করেছিলেন, আর দ্বিতীয়বার সেই পরিস্থিতি তৈরি করবেন না। দেখুন ম্যাডাম, এই পঞ্চায়েতের সদস্য হওয়ার সুবাদে আমি আপনাকে কথা দিচ্ছি যে এরকম ভুল আর হবে না। আমরা আর কাউকে বহিষ্কৃত হতে দেব না। হ্যাঁ, আমরাও আপনাকে কথা দিলাম। দেখুন, যখন আমি জানতেই পারলাম যে ওদের আম্মি আব্বুর ওই অসুখটা হয়নি, তাহলে ওরা আমার কাছেই থাকবে। আরে ওরা আমার ভাইয়ের বাচ্চা, আমি ওদের পুরো খেয়াল রাখবো। এটা তো সত্যিই খুব ভালো কথা। থ্যাংক ইউ। আরে আমি বলছি না এটা আমার পেট, আরে এটা আমার পেট, বলছি না আমার পেট।
হয়েছে দিয়ে দে আরে দে না আমাকে। আরে আর কত এটা সময় আমার। লাগবে? দেরি হয়ে যাচ্ছে তো। এই তো হয়ে গেছে, আসছি ভাইজান, চলো। চল, তোরাও চল। চল। প্রশাসন ওই বাচ্চাগুলোর জন্য একটা জমি নির্ধারণ করেছে, যাতে ওখানে তারা একটা নতুন ঘর বানিয়ে একটা নতুন জীবন শুরু করতে পারে। বাচ্চাদের একটা নতুন স্কুলে অ্যাডমিশন করিয়ে দেওয়া হয়েছে। ওদের কাকা কাশিমকে বলে বাচ্চাদের জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে সরকারের মাধ্যমে দেওয়া ক্ষতিপূরণের টাকা জমা করা হয়েছে। রেহান কাজ শুরু করে দিয়েছে, অন্য বাচ্চারা এখন পড়ছে। শেহনাজ ঘরের দেখাশোনা করে। এখন গ্রামবাসীদেরও ওই বাচ্চাদের সঙ্গে আচরণ পাল্টে গেছে, ওদের আর কেউ বিরক্ত করে না। আর সেই সঙ্গেই গ্রামে এইডস নিয়ে সচেতনতাও বেড়ে গেছে। বাচ্চাদের জীবন আবার স্বাভাবিক হয়ে উঠছে, সেইভাবেই যেভাবে জীবনের উপর সমস্ত মানুষের অধিকার থাকে। গ্রামের কিছু মানুষ আর একজন ব্লক লেভেলের কর্মকর্তা কিছু অন্যায় হতে দেখেন, আর নিজেদের ডিউটির থেকে এগিয়ে এসে সমাজের প্রতি তাদের দায়িত্ব পালনের চেষ্টা করেন। তার ছেলে একজন নিউজ রিপোর্টার, সে তার কাজের পরিধির বাইরে বেরিয়ে কিছু করার চেষ্টা করেছে, আর সবাই মিলে ওই বাচ্চাদের সাহায্য করেছে। এদের সবাইকে দেখে মনে একটা কথা আসে, সেই সমস্ত জায়গা, প্রান্তর, গ্রাম যা দূরে অবস্থিত, যেগুলো অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও অনেক কিছুর থেকে তারা বঞ্চিত রয়ে গেছে। স্বাধীনতার ৬৬ বছর পরেও আমাদের দেশের সত্যি এটাই, যেরকম অনেক শহর আছে যেখানে উন্নতি হয়েছে, উন্নতির সব জিনিস মজুতও রয়েছে, কিন্তু সেরকম এলাকা, সেরকম গ্রামও অনেক আছে যেখানে এইসব সুবিধা একেবারেই পৌঁছয়নি। এই বাচ্চারা তাদের জীবন ফিরে পেয়েছে, এটা নিঃসন্দেহেই খুবই প্রশংসনীয় ব্যাপার। কিন্তু এটাও কি প্রয়োজনীয় যে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত সহ্য করবে যতক্ষণ না তার সমস্যার উপর কারো নজর পড়বে, যতক্ষণ না কেউ কোনো প্রতিবাদ করছে? এটার কি প্রয়োজন আছে যে কোনো জিনিস ততক্ষণ সহ্য করতে হবে যতক্ষণ না সবাই সেটার দিকে নজর দিচ্ছে আর সেটাকে ঠিক করছে? আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরও একটা নতুন কেস নিয়ে পরের দিন পরের পর্বে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।